বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ অনলাইন ক্লাস হতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় ৫ আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণীর শিক্ষণফল জানার আগে আমরা আর্থিক অবস্থার বিবরণের যে প্রথম পত্র নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, এবং পরপর ৯টি ক্লাস আমরা নিয়েছিলাম। তোমাদের নিঃসন্দেহে মনে আছে, আমরা বলেছিলাম যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী যেমন গুরুত্বপূর্ণ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীও তার চাইতে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। কারণটি হলো, প্রথম পত্রের যে আর্থিক অবস্থার বিবরণী আছে সেটাকে আমরা বলে থাকি এক মালিকানা কারবারের আর্থিক অবস্থার বিবরণী, যেখানে কোম্পানি আইনের কোনো নিয়ম কানুন অনুসরণ না করে অঙ্ক সমাধান করা যায়। কিন্তু দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর এটি পুরোটাই কোম্পানির আইন মোতাবেক সমাধান করতে হয়। অর্থাৎ আমরা যখন প্রথম অধ্যায়ের প্রথম পত্রে যখন আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করেছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল পদ্ধতিতে ক পাঠে যে দুটি প্রশ্ন থাকে, সে দুটি প্রশ্ন আসে আমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে, সেটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রের। এবং আমরা যারা এ প্লাস প্রত্যাশা করি বা এ প্লাস পেতে চাই, আমরা আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক যদি সমাধান করতে বা সঠিকভাবে করতে অসমর্থ হই, তাহলে আমাদের জন্য এ প্লাস পাওয়াটা অনেক দুর্বিষহ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো আমরা বলতে পারি যে সেটা অর্জন করা একজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় যাই। যখন যে আলোচনার স্বার্থে আমরা যেগুলো পাবো সেগুলো নিয়ে বিস্তারিত কম্পারেটিভ ভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমরা শিখন ফলটা একটু দেখে নাও। আমরা বলেছি যে আর্থিক অবস্থার বিবরণী কি, হিসাব তথ্য ব্যবহারকারী কারা, অর্থাৎ হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এছাড়া আছে আর্থিক অবস্থার বিবরণী ধাপ সমূহ, যেটিকে বলে আমরা স্টেপ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ। এরপরে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের যে আমার গুরুত্বপূর্ণ ধাপগুলো আছে বা নির্ণয় আছে, অর্থাৎ কম্প্রিহেন্সিভ বা বিশদ আয় বিবরণী নির্ণয় করতে গেলে কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিঃসন্দেহে মনে আছে, আমি বলেছিলাম যে আমরা দুই ধরনের কারবার নিয়ে কাজ করি। একটি হলো আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর একটি হলো আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ এক মালিকানা কারবারের যদি আর্থিক অবস্থার বিবরণী হয়, তাহলে আমরা সুশৃঙ্খল ভাবে না করলেও আমাদের যে সকল আইটেমগুলো দরকার সেগুলো নিয়ে আমরা যোগ এবং বিয়োগ করলে আমাদের প্রত্যাশিত ফলাফল আমরা অর্জন করতে সমর্থ হব। কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ের, অর্থাৎ হলো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব এবং আমাকে যদি নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে বলা হয়, অবশ্যই আমাকে মাল্টিপল স্টেপস অফ ইনকাম স্টেটমেন্টের যে নিয়মাবলী সেটি আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, বিশদ আয় বিবরণের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, অর্থাৎ হলো নেট বিক্রয়, এরপরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন মুনাফা, পরিচালন ব্যয়, এরপরে অপরিচালন মুনাফা, অপরিচালন ব্যয়, এর ভিত্তিতে আমরা নির্ণয় করব নেট লাভ বা নেট ক্ষতি। এবং এই নেট লাভ বা নেট ক্ষতিকে লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি অর্থাৎ প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী থেকে নেট লাভ নেট লস বিশদ আয় অর্থাৎ হলো মাল্টিপল স্টেপ অতিক্রম করি, তাহলে সেখানে সাধারণত আমরা আয় করের দফাটা দেখি না। কিন্তু সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্বিতীয় পত্রের যে আর্থিক অবস্থার বিবরণী, এখানে অধিকাংশ ক্ষেত্রে সাধারণত আয় করের ব্যবস্থা থাকে। অর্থাৎ যে নেট মুনাফা বা নেট লস আমরা বের করব, সেটিকে আমরা করপূর্ব নেট লাভ বা নেট লস বলে থাকি। ওই করপূর্ব নেট মুনাফা বা নেট ক্ষতি থেকে আয়করের পরিমাণটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট লাভ বা নেট ক্ষতি। আমি আবারও বলি, সাধারণত দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীতেই আয়করের ব্যবস্থাটা সাধারণত দেওয়া থাকে, প্রথম পত্রে দেওয়া থাকবে না এমনটি নয়, তবে সাধারণত থাকে না। এরপরে
আমরা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা বের করেছিলাম মালিকানা সত্ত্ব বিবরণী, যেটি অনার্স ইকুইটি নামে আমরা জানি। বাট এখানে আমরা যেটি নির্ণয় করব সেটিকে বলা হয় রিটেন আর্নিংস অথবা সংরক্ষিত আয় বিবরণী। এরপরে আর্থিক অবস্থার বিবরণী আমরা ওখানে অর্থাৎ প্রথম পত্রে আমরা যেটি করেছিলাম তোমাদের নিঃসন্দেহে মনে আছে, কখনো সিকোয়েন্স মেনটেন করে করেছিলাম, কখনো আমরা যেটি আগে পেয়েছিলাম সেটি সিকোয়েন্স ছাড়া করেছিলাম। বাট কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে যখন আমরা তৈরি করব তখন অবশ্যই আমাদের সিকোয়েন্স মেনটেন করে তৈরি করতে হবে। অর্থাৎ হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী যে স্টেপগুলো যেটি রয়ে গেছে, অর্থাৎ চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি, অলিক বা ভুয়া সম্পত্তি। এরপরে আমরা যখন দায়ের দিকে যাব তখন চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সংরক্ষিত আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব তথা শেয়ার মালিকদের যে সত্ত্ব সেগুলোকে আমরা ওইখানে যেমন আমরা শুরু করেছিলাম শুধু মূলধন দিয়ে, এখানে আমরা শেয়ার মূলধন দিয়ে অঙ্ক শুরু করব প্রিয় শিক্ষার্থী। এবং শেয়ার মূলধন গুলোকে অনেকগুলো পাঁচটি ভাগে ভাগ করা যায়। একটি হলো অনুমোদিত মূলধন, আরেকটি হলো আমাদের সাবস্ক্রাইব বন্টনকৃত মূলধন অর্থাৎ হলো আমাদের অনুমোদিত মূলধন, এরপরে আমাদের বন্টনকৃত মূলধন, আদায়কৃত তলবকৃত মূলধন এবং আদায়কৃত, সর্বশেষ যেটি আমাদের আদায়কৃত বা পরিশোধিত যে মূলধনটি আছে, এই পরিশোধিত মূলধনটাকে আমাকে দেখাতে হবে। এবং সেই পরিশোধিত মূলধন থেকে যদি অদাবিকৃত লভ্যাংশ থাকে সেটিকে বাদ দিয়ে আমাদের নেট যে মূলধন থাকবে সেটিকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কি কি নিয়ে কথা বলবো তার একটা সিনপসিস দেখলাম। তোমরা লক্ষ্য করে দেখো, একটি ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তিনটা পার্ট এখানে দেখানো হয়েছে। একটি হলো ইনকাম স্টেটমেন্ট, যেটিকে আমরা বলি মাল্টিপল স্টেপ অফ ইনকাম স্টেটমেন্ট। এরপরে হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। তোমরা দ্বিতীয় পত্রের অধ্যায় নাম্বার 3তে যদি যাও, 3 নাম্বার অধ্যায়ে নগদ প্রবাহ বিবরণী বলে একটি আলাদা চ্যাপ্টারই পাবা, সেখানে নগদ প্রবাহ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এরপরে ব্যালেন্স শিট, যেটিকে আমরা বলি আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটি ডায়াগ্রাম যদি দেখি তাহলে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট shows you where a company's money come from and where it went and where it is now। অর্থাৎ একটি আর্থিক অবস্থার বিবরণের যে মূল মন্ত্র সেটি বলা হচ্ছে কোন কোন খাত থেকে অর্থ আসে, অর্থ কোথায় চলে যায় এবং অর্থের বর্তমান অবস্থানটা কি সেটিকে দেখানো হয়। এই তিনটি অবস্থান দেখানোর জন্য আমাদের যেটি অবস্থান সেটি হলো, লক্ষ্য করে দেখো, ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আমার কামিংস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনকামিং এবং আউটগোয়িং দুটোই থাকবে। এরপরে ব্যালেন্স শিট কারবারের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণী অর্থাৎ সম্পত্তি এবং দায়ের, অর্থাৎ একটি নির্দিষ্ট তারিখে একটি কোম্পানির নেট সম্পত্তি এবং নেট অন্তর্দায় এবং বহির্দায়ের যে পরিমাণ আমরা শো করি তাকে আমরা বলি ব্যালেন্স শিট। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা পরপর দুটো ডায়াগ্রাম দেখলাম, যে ডায়াগ্রাম গুলোতে আমরা দেখলাম যে তিনটি করে এলিমেন্টস বা আর্থিক অবস্থার বিবরণে তিনটি করে বডির অংশ নিয়ে কাজ করা হয়েছে। এরপরে যদি আমরা যাই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো, এখানে বলা হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো, পাঁচটা, আমরা আগে তিনটা পড়লাম, একটি হলো ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এখানে এসে আরেকটু বাড়ানো হয়েছে, লক্ষ্য করে দেখো সেটি কি আমাদের, অর্থাৎ হলো আমাদের প্রথমে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটি আমরা আগের দুটো ডায়াগ্রামও দেখলাম। এরপরে আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো সেটিও আগের ডায়াগ্রামে দেখলাম এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেটিও আগের ডায়াগ্রামে দেখলাম। নতুন যেটি যুক্ত হয়েছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, অর্থাৎ মালিকানা সত্ত্বের যে পরিবর্তন। আমরা এটা জানি চিরাচরিতভাবে যে একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয় কারবার পরিচালনার জন্য, সেই মূলধনটা কখনো স্থির থাকে না, কখনো বাড়ে কখনো কমে। অর্থাৎ কারবারের উপার্জনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, ঠিক একইভাবে মালিকানা সত্ত্বের পরিমাণটাও বৃদ্ধি পাবে এবং আয়ের সাথে ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তখনও আমাদের ইকুইটির চেঞ্জটি আসবে। অর্থাৎ ইকুইটি চেঞ্জ কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। এটি নির্ভর করবে আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টের উপর। এখানে আমরা চারটি অংশ দেখলাম প্রিয় শিক্ষার্থী।
এরপরে যদি আমরা আরেকটি ডায়াগ্রাম দেখে এইখানে আমরা লক্ষ্য করতে পারি যে 5টি উপাদান, যেটা আধুনিক কালে বলা হয়ে থাকে আর্থিক অবস্থার বিবরণীর 5 এলিমেন্টস, অর্থাৎ 5টা উপাদান থাকে। এই 5টা উপাদান একটি উপাদানের সাথে আরেকটি উপাদান অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ প্রথমে দেখলাম ইনকাম স্টেটমেন্ট, যেটিকে আমরা জানি কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা জানি স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, মালিকানা সত্ত্বের যে পরিবর্তন, যেটি আগের ডায়াগ্রামে আমরা দেখলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা বলেছি দ্বিতীয় পত্রের 3 নম্বর অধ্যায়ে বিস্তারিতভাবে এটি বলা আছে। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ইনকামিং এন্ড ক্যাশ আউটগোয়িং, অর্থাৎ নগদ অর্থের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ। এরপরে যেটি আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ পজিশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণের অবস্থান, অর্থাৎ সম্পত্তি এবং দায়ের প্রকৃত পরিমাণ। এই অঙ্ক করার পরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশটি হলো, সেটি হলো এক্সপ্লেনেটরি নোটস, অর্থাৎ ব্যাখ্যা এবং বিশ্লেষণ। লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটি নিয়ে আগেও আমরা আলোচনা করেছি, তারপরে তোমাদের সুবিধার্থে আরেকটু বলে রাখি। যখন আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পত্রের 9 নম্বর অধ্যায়ে আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করেছিলাম, তখন এটি নিয়ে কথা বলেছিলাম। তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা একটা রেওয়া মিল দেখি বা ট্রায়াল ব্যালেন্স, তার নিচে কিছু সমন্বয় থাকে। আমাদের রেওয়া মিল এবং সমন্বয় এই দুটোকে আমরা কম্বিনেশন করে কি করে থাকি? আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট করে থাকি, ওনার্স ইকুইটি করে থাকি, অথবা রিটেন আর্নিংস করে থাকবো। এরপরে ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ হলো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকব। এবং শেষে যেটি দেব যে বকেয়া এবং অগ্রিম সমূহ সমন্বয় মানেই হলো আমাদের বকেয়া এবং অগ্রিমের সমন্বয় করা। এই বকেয়া এবং অগ্রিম সমূহ কেন যোগ করা হলো অথবা কেন বিয়োগ করা হলো, কত সময়ের জন্য যোগ করা হলো, কত সময়ের জন্য বিয়োগ করা হলো, সেটি চলতি সম্পত্তির সাথে যোগ করলাম না চলতি সম্পত্তি থেকে বিয়োগ করলাম, চলতি দায়ের সাথে যোগ করলাম না সম্পত্তির সাথে যোগ করলাম, না মালিকানা সত্ত্বের সাথে আমরা যোগ করলাম। এই যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা আর্থিক অবস্থার বিবরণের আরেকটি অন্য গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ একটি সময় বলা হতো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট করলে আর্থিক অবস্থার বিবরণী শেষ হয়ে যায়। না প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে, আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তার ভিত্তিতে আমরা ওনার্স ইকুইটি অথবা রিটেন আর্নিংস স্টেটমেন্ট তৈরি করব, এবং সর্বশেষে আমরা ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করব। করার পরে আমরা এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ, যেটিকে আমরা পাদটিকা বলি, সেটির মাধ্যমে আমরা বিশ্লেষণ করে দেখাই দেব যে এই কারণে এটি যোগ করা হয়েছে, এই কারণে এটি বিয়োগ করা হয়েছে। এবং আমরা অ্যাকাউন্টিং এর সংজ্ঞা যদি ভালো করে পড়ে থাকি, তাহলে সেখানে আমরা বলেছিলাম যে শুধু একটি নির্দিষ্ট তারিখে কারবারের প্রকৃত অবস্থান নির্ণয় করা একটি আর্থিক অবস্থার বিবরণ বা অ্যাকাউন্টিং এর কাজ নয়। কি কারণে লেনদেনগুলো ডেবিট করলাম অথবা ক্রেডিট করলাম, ইনকাম স্টেটমেন্টের সাথে যোগ করলাম অথবা বিয়োগ করলাম, আমরা অনার্স ইকুইটি তৈরি করলাম অথবা রিটেন আর্নিংস তৈরি করলাম, এবং ফাইন্যান্সিয়াল পজিশন দিলাম তৈরি করলাম, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুধু তৈরি করা নয়, তৈরি করার পরে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ এর ইউজারকে বা ইউজারের নিকট পৌঁছে দেওয়াকে হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে। যার জন্য প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে, আমরা পরপর তিনটা বা চারটা চিত্র দেখলাম। প্রথমে দেখলাম ইনকাম স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল পজিশন এবং ক্যাশ ফ্লো, পরে আরেকটি যোগ করলাম অনার্স ইকুইটি, এবং সর্বশেষে আরেকটি আমরা যোগ করে দিলাম এক্সপ্লেনেটরি নোটস অথবা ক্লারিফিকেশন। এইগুলোকে আমরা একসঙ্গে বলি আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা গাণিতিক সংজ্ঞায় যাই, আমরা এতক্ষণ আমরা যেটিকে বলা হয়ে থাকে, প্রিয় শিক্ষার্থী তোমরা জানো একটি ক্লাস নিতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয়। আমরা জানি বিজ্ঞাপন দুই প্রকার, একটি হলো সবাক বিজ্ঞাপন আর একটি বলা হয় নির্বাক বিজ্ঞাপন। অর্থাৎ সবাক বিজ্ঞাপন হলো যখন একটি পণ্যের গুণাগুণ বর্ণনা করা হয়, পাশাপাশি যিনি বর্ণনা করেন তাকে আমরা দেখতে পাই এবং তার মুখের কথা শুনতে পাই, সেটিকে আমরা বলি সবাক বিজ্ঞাপন। অপরদিকে নির্বাক বিজ্ঞাপন, সেটি কেমন? অর্থাৎ হলো আমরা যদি বিলবোর্ডের দিকে লক্ষ্য করে থাকি, বিভিন্ন পোস্টারের দিকে লক্ষ্য করে থাকি, তাহলে দেখব
যে সেখানে পণ্যের নাম দেওয়া আছে, তার ওয়েট দেওয়া আছে, কোন কোম্পানি সেটি উল্লেখ আছে, অথবা লোগো দেওয়া আছে। যেমন আমরা গ্রামীণ ফোনের লোগো জানি, আমরা বাংলা লিংকের লোগো জানি, এয়ারটেলের লোগো জানি, দেখে নাম না বললে আমরা বলতে পারি যে এটা এই কোম্পানির, যেটিকে আমরা বলি ব্যবসায় জগতে ট্রেডমার্ক, পরিচিতি চিহ্ন। ঠিক একইভাবে এতক্ষণ যে ডায়াগ্রাম গুলো আমরা দেখলাম সেটিকে বলা, যদি আমরা বলি ফাইন্যান্সিয়াল অর্থাৎ হলো আর্থিক অবস্থার বিবরণীর, এটি হলো আমাদের সাইলেন্ট ফিচার। অর্থাৎ হলো এটিকে আমরা দেখেই বুঝে নিতে পারি যে আর্থিক অবস্থার বিবরণ, দিস আর দ্য এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন আমরা যদি আলোচনা করি, এতক্ষণ যেগুলো নিয়ে আমরা কথা বললাম তারই সারমর্ম যদি আমরা বলতে চাই, একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রস্তুতকৃত সকল কর্মকাণ্ডের ফলাফল সম্মিলিত বিবরণীকে, এই যে কর্মকাণ্ডের সম্মিলিত ফলাফল, এই কর্মকাণ্ডের সম্মিলিত ফলাফলটাই হলো আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল পজিশন। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রস্তুতকৃত সকল আর্থিক কর্মকাণ্ডের চূড়ান্ত ফলাফল, আর্থিক কর্মকাণ্ডের চূড়ান্ত ফলাফল সম্বলিত বিবরণীকে আর্থিক অবস্থা। এই আর্থিক কর্মকাণ্ডের চূড়ান্ত ফলাফলের সম্মিলিত বিবরণীর মধ্যে আমরা কি কি পাই? প্রথমে পাই কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, এরপরে পাবো আমরা রিটেন আর্নিংস স্টেটমেন্ট, এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এরপরে ফাইন্যান্সিয়াল পজিশন নোটস এন্ড এক্সক্লেমেটরি, অর্থাৎ হলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ, সবগুলোর একটি সমন্বিত রূপকে আমরা বলে থাকি আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান হতে সংগৃহীত তথ্য, কোন তথ্য? আর্থিক তথ্য প্রতিবেদন আকারে অর্থাৎ ফিনান্সিয়াল রিপোর্ট আকারে ইয়ার ব্যবহারকারীর নিকট সরবরাহ করার আর্থিক অবস্থার বিবরণের অন্যতম একটি প্রধান কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা এক কথায় বলতে চাই, তাহলে একটি নির্দিষ্ট দিনে একটি কোম্পানির আর্থিক কর্মকাণ্ডের চূড়ান্ত ফলাফলের সম্মিলিত বিবরণীকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এখন এতক্ষণ যেটিকে বললাম যে আর্থিক অবস্থার বিবরণের অন্যতম প্রধান কাজটি হলো এই যে আর্থিক সম্মিলিত আর্থিক বিবরণী, কর্মকাণ্ডের আর্থিক বিবরণী, সেটি রিপোর্ট আকারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইউজার বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া হিসাব বিজ্ঞানের অন্যতম একটি প্রধান কাজ বা আর্থিক প্রতিষ্ঠানের অন্যতম একটি কাজ। এখন প্রতিষ্ঠান প্রশ্ন হলো, হোয়াট দ্য ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? আর্থিক তথ্য ব্যবহারকারী কারা? প্রথমে আসে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ফর এনি কাইন্ড অফ ফ্রুটফুল রেজাল্ট অর ইফেক্টিভ ডিসিশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ টু মাচ নিডেড ফর দ্য কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। একটি কোম্পানির যারা ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকে, তাদের আর্থিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা পালন করে থাকে তাদের অঙ্ক করার জন্য, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য। একজন বিনিয়োগকারী অন্য একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখবে, অর্থাৎ পোর্টফোলিওটা জাস্টিফাই করে দেখবে যে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যায় কিনা। এখন জাস্টিফাই করতে গেলে আমার কি লাগবে? ওই প্রতিষ্ঠানের ইনকামের পজিশন কেমন, ক্যাশ ফ্লোর অবস্থান কেমন, ব্যালেন্স শিটের অবস্থান কেমন, এগুলোকে বিচার বিশ্লেষণ করে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা ইপিএসটা বের করতে পারি। সেই ইপিএস এর মাধ্যমে অথবা ইবিআইটির মাধ্যমে আমরা ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কতটুকু স্ট্রং সেটি জাস্টিফাই করে একজন বিনিয়োগকারী ওই প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অর্থাৎ ওই প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ করে বিনিয়োগ সহ মুনাফা যদি ফিরে পাওয়ার নিশ্চয়তা না থাকে, অর্থাৎ অনিশ্চয়তা থাকে, তাহলে একজন বিনিয়োগকারী সাধারণত সেখানে বিনিয়োগ করতে উৎসাহ বোধ করেন না। এই জন্য একজন বিনিয়োগকারীর নিকটও হিসাব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওনাদারগণ কারা? আমরা যাদের কাছ থেকে ধারে বা বাকিতে পণ্য বা সেবা গ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে পাওনাদার কারা? আউটসাইডার অফ দ্য কোম্পানি, অর্থাৎ যাদের কাছ থেকে কোম্পানি পণ্য বা সেবা ধারে বা বাকিতে গ্রহণ করেছে কিন্তু ওই টাকাটা এখনো পরিশোধ করা হয় নাই। তো একজন পাওনাদার কখন আমার কাছে ধারে পণ্য বিক্রয় করবে বা সেবা প্রদান করবে? প্রশ্ন মনে রাখতে হবে, শুধু পণ্য বিক্রি করবে তাও না, সেবাও প্রদান করতে পারে। কখন করবে? যদি আমার সমাজে সুনাম থাকে,
আমার ধার পরিশোধের অতীত রেকর্ড ভালো হয়ে থাকে এবং যথাসময়ে যদি আমি ধার পরিশোধ করতে পারি, এটি গেল মুখের কথায়, তখন পাওনাদারগণ কি করবে, ওই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া গুলো অর্থাৎ বিশ্লেষণ করে দেখবে যে ওই প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা যায় কি না। এরপরে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমরা জানি যে তোমরা লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রায়শই যদিও এটা লিজিং এর একটি বিষয় চলে আসে, আমরা প্রায়শই যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন দুই দিকে যখন তাকাই তখন দেখতে পারি এই প্রতিষ্ঠান অথবা এই বাড়ি অথবা এই ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যাংকের নিকট দায়বদ্ধ। অর্থাৎ প্রশ্নটা হলো কেন? অ্যাজ এ স্টুডেন্ট অফ কমার্স ইউ হ্যাভ টু নো ইট, তোমার জানা উচিত কেন। অর্থাৎ কখনো কখনো আমি একজন উদ্যোক্তা অথবা তুমি একজন উদ্যোক্তা, বাট তোমার ফাইন্যান্সিয়াল পজিশন ভালো না, আর্থিক সংকটই আছে। সেক্ষেত্রে কি করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তোমাকে ধার দিবে টাকা, কি করার জন্য? ব্যবসা পরিচালনা করার জন্য, বা ওই বিল্ডিংটা ডেভেলপ করার জন্য বা নির্মাণের জন্য, এবং একটা নির্দিষ্ট সময় শেষে সুদসহ আসল টাকা ওই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তোমাকে ফেরত দিতে হবে। ঠিক একই ভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যবসা পরিচালনা করতে যায়, ইনসাফিসিয়েন্ট অফ ক্যাপিটাল হলে পারে তুমি অন্যান্য প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে ব্যবসা করতে অসমর্থ হবে। এই জন্য যখন মূলধনের স্বল্পতা হয় তখন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা ধার করে থাকে, লোন নিয়ে থাকে, মর্টগেজ দিয়ে থাকে, কখনো মর্টগেজ বিহীনও নিয়ে থাকে। এখন ওই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোম্পানিকে কখন টাকা দিবে? লোন হিসাবে দিবে যখন তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকবে এবং টাকা পরিশোধের সক্ষমতা যাচাই করে যদি ওই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মনে করতে পারে যে নির্দিষ্ট সময় শেষে এটি ফেরত পাওয়া যাবে অর্থাৎ সেভ ইনভেস্টমেন্ট হবে, তবেই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ওই কোম্পানিকে টাকা পরিশোধ করবে। এরপরে আছে সরকার। সব প্রশ্নটা আসতে পারে সরকারের সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক কি? ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টকে একটু লক্ষ্য করে দেখি তখন দেখতে পাই সেখানে কি পাই। প্রথমে পাই আমরা নেট বিক্রয়। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাই মোট লাভ। মোট লাভ থেকে মোট লাভের সাথে পরিচালনায় যোগ এবং পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাই পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাব অপরিচালন আমরা কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফার চাইতে থেকে আয়কর বাদ দিলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে যেটি বলেছিলাম যে সরকারের রুলস এবং রেগুলেশন অনুসারে অর্থাৎ কোম্পানিজ অ্যাক্ট প্লাস সরকার নির্ধারিত যে নিয়ম কানুন সে অনুসারে কোম্পানিটি পরিচালিত হচ্ছে কিনা এবং কোম্পানির বছর শেষে যে মুনাফা অর্জন করবে সেই মুনাফা থেকে সরকারকে যথাযথ নিয়মে আয়কর প্রদান করা হচ্ছে কিনা, এই জন্য হিসাব তথ্য সরকারের নিকট অনেক গুরুত্বপূর্ণ উপাদান। কারণ মুনাফা বলতে আমরা যেটি পরিচালন মুনাফা বলি আসলে সেটি হলো সুদ ও কর পূর্ব মুনাফা। প্রিয় শিক্ষার্থী, একটু মনে রাখতে হবে আমি কি বললাম, সুদ ও কর পূর্ব মুনাফা। এই সুদ ও কর পূর্ব মুনাফা থেকে আগে পাওনাদার ওই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে সুদ লোন নিয়ে থাকলে সেই সুদটাকে প্রায়োরিটি ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সুদ পরিশোধ করার পরে আমাকে সরকারকে কি পরিশোধ করতে হবে? আয়কর প্রদান করতে হবে। এই জন্য আয়করের এবং নিয়ম কানুন অনুসরণ করার জন্য এক সরকারের কাছে হিসাব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটি দেখি কর্মচারী, অর্থাৎ হলো যারা হলো কোম্পানির মূল এলিমেন্টস, যাদের পরিশ্রম এবং ঘামের ফলে একটি কোম্পানি উত্তরোত্তর বৃদ্ধি পায়, সফলতা অর্জন করে এবং সফলতার স্বর্ণ শিখর আহরণ করে, সেই যাদেরকে কেন্দ্র করে তারাই হলো কর্মচারী। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে তুমি লক্ষ্য করে দেখো টাকা আছে অনেক, রিসোর্স অনেক, বাট ইমপ্লিমেন্টেশন করার জন্য দক্ষ শ্রমিকের অভাব। ওই প্রতিষ্ঠান বা ওই কোম্পানি কখনোই সঠিকভাবে দাঁড়াতে পারবে না বা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য শ্রমিক কর্মচারী যারা আছে, এছাড়া ব্যবসায়িক সংঘ যারা আছে, এদেরও
হিসাব তথ্য ব্যবহার করতে হয়। কারণ ব্যবসায়িক সংঘ যেটিকে আমরা বলি, তোমরা জানো এটিকে ইংরেজিতে বলে সিবিএ, অর্থাৎ কিউমুলেটিভ বার্গেনিং এজেন্ট। শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য মালিকদের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে যে বার্গেনিং করা হয়, অর্থাৎ দুই পক্ষের সমঝোতা তৈরি করার জন্য একটি সংঘ তৈরি করা হয়, তাকে বলা হয় শ্রমিক সংঘ। এরও একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা লক্ষ্য করে দেখো, অতি সম্প্রতি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন ধনী ধনী রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে যখন গার্মেন্টস এবং অন্যান্য সেক্টর থেকে পণ্য আমদানি করতে চাই, তখন দেখি যে ওই প্রতিষ্ঠানে সিবি অর্থাৎ শ্রমিক সংঘ আছে কি না। যদি না থাকে তখন তারা বলে, শর্ত আরোপ করে থাকে যে এই প্রতিষ্ঠানে একটি সাউন্ড ট্রেড ইউনিয়ন প্রয়োজন, না হলে আমরা এই প্রতিষ্ঠান থেকে কি করব না, পণ্য আমদানি করব না। সুতরাং শ্রমিক সংঘদের কাছে হিসাব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সবার শেষে আছে যে শেয়ার বাজার, যেটিকে জানো যে বাংলাদেশের শেয়ার বাজার আমরা জানি দুটি, একটি হলো ঢাকা আর একটি হলো চিটাগাং, এবং এই দুটোকে নিয়ন্ত্রণকারী একটি সংস্থা আছে যেটিকে বলে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা শেয়ার এবং শেয়ার বাজারে দুই ধরনের শেয়ার লেনদেন হয়ে থাকে, একটি প্রাইমারি মার্কেট আর একটি হলো আমাদের সেকেন্ডারি মার্কেট। যখন এটি নিয়ে কথা বলবো তখন বিস্তারিত আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী, আমি জাস্ট একটু সিনপসিস তোমাদের ধারণা দিয়ে দিলাম। তো এরা হচ্ছে হিসাব তথ্য ব্যবহারকারী, অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখো একটি পক্ষ না একাধিক পক্ষগুলো আমরা দেখতে পেলাম, বিনিয়োগকারী থেকে শুরু করে বিনিয়োগকারী, ব্যাংক, এছাড়া আছে আমাদের পাওনাদার, আর্থিক প্রতিষ্ঠান, কর্মচারী, ব্যবসায়িক সংঘ, সরকার, শেয়ার বাজার। প্রত্যেকটি ক্ষেত্রে হিসাব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা পালন করে থাকে। আমরা এর আগে যে 5টি স্টেপ আলোচনা করলাম, আর্থিক অবস্থার বিবরণী, যে ধাপসমূহ, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, ব্যাখ্যা বা নোট। অর্থাৎ একটি আর্থিক অবস্থার বিবরণীকে আমরা যদি পূর্ণাঙ্গভাবে তৈরি করতে চাই বা পূর্ণাঙ্গভাবে দেখতে চাই, তাহলে আমাদের এই 5টি স্টেপটাকে আমাদের অবশ্যই কোম্পানি আইনের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। আমরা এগুলো এখন পর্যায়ক্রমে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা প্রথমে বললাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে 5টি স্টেপস, তার প্রথম স্টেপটাই হলো কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণের অনেকগুলো স্টেপস আছে। প্রথমেই আছে নেট বিক্রয়, এরপরে আমরা নির্ণয় করব নেট ক্রয়, 3 নাম্বার স্টেপে আমরা নির্ণয় করব বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে নেট বিক্রয়, এরপরে নেট ক্রয়, তারপরে আমরা নির্ণয় করব বিক্রিত পণ্যের ব্যয়। তবে 2 নাম্বার আর 3 নাম্বারকে একসঙ্গে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করলে নেট ক্রয়ও তার মধ্যে চলে আসবে। এরপরে আছে আমাদের মোট লাভ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো, মোট লাভ হলো নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ 1 নাম্বার থেকে 3 নাম্বার যখন আমরা বাদ দিব, তখন আমরা পেয়ে যাব কারবারের মোট মুনাফা বা মোট লাভ। এই মোট মুনাফা বা মোট লাভের সাথে পরিচালন আয়গুলো আমরা যোগ করব বা পরিচালন মুনাফা যোগ করব, এবং পরিচালন ব্যয়গুলো আমরা বাদ দিব, পেয়ে যাব পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় এবং অপরিচালন আয় যোগ করব, এবং অপরিচালন ব্যয়টাকে আমরা বাদ দিলেই আমরা পেয়ে যাব, প্রিয় শিক্ষার্থী, কর পূর্ব নেট মুনাফা। এই কর পূর্ব নেট মুনাফা থেকে আয়কর বাদ দিলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা বা নেট ক্ষতি। These are the steps of, অর্থাৎ এলিমেন্টস অফ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ এইগুলো হলো আমাদের এই যে 7টি, পরপর 7টি অথবা 6টি, এগুলো হলো বিশদ আয় বিবরণীর গুরুত্বপূর্ণ এলিমেন্টস। অর্থাৎ আমরা চাইলে একসঙ্গে আমরা নেট মুনাফা, একেবারে নেট মুনাফা বা নেট ক্ষতি কোম্পানি আইনে তৈরি করতে পারি না। আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিকভাবে একটির পর একটি বের করে আমাদের নেট ইনকাম বা নেট লস বের করতে হবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো দেখলাম সেগুলো আবার একটু দেখে নিই। কি কি দেখলাম? প্রথমে দেখলাম আমরা নেট বিক্রয়, এরপরে দেখলাম আমরা নেট ক্রয়, তারপরে দেখলাম আমরা বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, নেট ক্রয় আলাদাভাবে বের করতে পারি, অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে নেট ক্রয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটি হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত।
নিঃসন্দেহে তোমাদের মনে আছে, আমি আবারও বলি, প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমূহ বা সমাপনী মজুদ, অর্থাৎ বিক্রিত পণ্যের মধ্যে আমাদের নেট ক্রয়টা অন্তর্ভুক্ত আছে। এরপরে মোট লাভ নির্ণয় করতে চাইলে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা নেট মোট মুনাফার পরিমাণ পেয়ে যাব। সেই মোট মুনাফার সাথে পরিচালন আয় যোগ করব এবং পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। প্রিয় শিক্ষার্থী, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় একটু লক্ষ্য করতে হবে। পরিচালন এবং অপরিচালন আয় ব্যয়ের মধ্যে পার্থক্য কি? কারবার পরিচালনার মাধ্যমে ভালো করে মনে রাখতে হবে, অপারেটিং ইনকাম অর্থাৎ কারবারের সার্বিক পরিচালনার মাধ্যমে যে আয় অর্জনের জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে, যে আয়গুলো অর্জিত হয় সেগুলোকে বলি আমরা পরিচালন আয়, এবং যে ব্যয়গুলো আয় অর্জনের জন্য যে ব্যয়গুলো সংঘটিত হয় সেগুলোকে আমরা বলি পরিচালন ব্যয়। অপরদিকে কারবারে আগমন করে অথবা কারবার থেকে নির্গমন করে যে আয় এবং ব্যয়গুলো কিন্তু কারবারের পরিচালনার সাথে সরাসরি জড়িত নয়, সেগুলোকে আমরা বলি অপরিচালন আয় ব্যয়। এই অপরিচালন আয় ব্যয়ের সাথে যোগ করলেই আমরা কর পূর্ব নেট মুনাফা পাবো। এই কর পূর্ব নেট মুনাফা থেকে আয়করের পরিমাণ যদি থাকে সেটি বাদ দিলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা। এখন আমরা যেটি শিখলাম নেট বিক্রয়। নেট বিক্রয় বলতে আমরা কি কি বোঝাই? প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো তোমরা। নেট বিক্রয় আমরা বলেছি রেওয়া মিলের যেটি ক্রেডিট দিকে দেওয়া থাকে এবং বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা যদি অঙ্কে থাকে সাধারণত রেওয়া মিলের ডেবিট পাশে দেওয়া থাকে। অপরদিকে ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়, মুনাফাহীন বিক্রয় এবং অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় যদি থাকে তাহলে সাধারণত সেটি সমন্বয়ে দেওয়া থাকে। এই সমন্বয় এবং রেওয়া মিলের এই দফাগুলো যোগ এবং বিয়োগ করেই আমরা পেয়ে যাব নেট বিক্রয়। অর্থাৎ নেট বিক্রয়ের যে পূর্ণাঙ্গ ফর্মুলাটা সেটি আমরা দেখলাম। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বার্তা যদি থাকে সেটি বাদ, ফেরত সত্ত্বে পণ্য বিক্রয় অর্থাৎ কখনো কখনো আমরা কোনো পণ্য ক্রয় করি, ওখানে লেখা থাকে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পণ্যটা নষ্ট হয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটি ফেরত না হয়, এটিকে বলা হয় ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়। আরেকটা আছে মুনাফাহীন বিক্রয়, অর্থাৎ যে মূল্যে পণ্য ক্রয় করা সেই মূল্যেই পণ্য বিক্রয় করাকে বলা হয় মুনাফাহীন বিক্রয়। এগুলো আমার বাদ যাবে। আর অলিখিত বা ধারে বিক্রয় যদি থাকে সেটি আমার যোগ হবে, পেয়ে যাব আমরা নেট বিক্রয়। এখন এগুলোর মধ্যে যেটি বললাম প্রিয় শিক্ষার্থী, কিছু আইটেম থাকবে আমাদের সমন্বয়ের, কিছু আইটেম থাকবে আমাদের রেওয়া মিলে। আমি বললাম বিক্রয় বার্তা এবং বিক্রয় ফেরত সাধারণত রেওয়া মিলের ডেবিট পাশে থাকে, যদি থাকে রেওয়া মিলের ডেবিট পাশে থাকবে। আর ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়, মুনাফাহীন বিক্রয় এবং অলিখিত বা ধারে বিক্রয় যদি থাকে সেটি থাকবে কোথায়? সমন্বয়ে। রেওয়া মিলের যে আইটেমগুলো সেগুলো আমরা কেবলমাত্র একবার ব্যবহার করব, আর সমন্বয়ে যে আইটেমগুলো থাকবে অর্থাৎ ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়, মুনাফাহীন বিক্রয়, অলিখিত বিক্রয়, এগুলো সাধারণত আমরা দুইবার ব্যবহার করে থাকি। যেমন ফেরত সত্ত্বে পণ্য বিক্রয় যদি আমরা বিক্রয় থেকে বাদ দিই তাহলে আমরা প্রাপ্য হিসাব থেকেও সেটি বাদ দেব। একইভাবে মুনাফাহীন বিক্রয় যদি হয় সেটি আমরা ক্রয় থেকেও বাদ দিব এবং বিক্রয় থেকেও বাদ দিব। অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় যদি থাকে তাহলে যেই পরিমাণ টাকা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করব ঠিক ওই পরিমাণ টাকা আমরা প্রাপ্য হিসাবের সাথেও যোগ করব। তাহলে দুইবারই আমরা তার প্রয়োগটা দেখা দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি যখন যে আইটেমগুলো উচ্চারণ করব তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো তাহলে দেখবা যে অঙ্ক করার জন্য তোমাদের অতি আর কখনো সমস্যা হওয়ার কথা না, অর্থাৎ খুব দ্রুততার সহিত এবং সঠিক সময়ে স্বল্প সময়ে সঠিকভাবে তোমরা অঙ্ক তৈরি করতে পারবা। এরপরে আছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আমি যেটি বললাম প্রিয় শিক্ষার্থী, বিক্রিত পণ্যের ব্যয় আমরা দুইভাবে বের করতে পারি, অর্থাৎ নেট ক্রয় অন্য জায়গায় বের করে নিয়ে এসে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো, অথবা একই সঙ্গে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। একটু লক্ষ্য করে দেখো তোমরা বোর্ডের দিকে, আমরা দেখতেছি প্রারম্ভিক মজুত পণ্য যেটিকে আমরা 2 নাম্বার কলামে দিয়েছি। এরপরে ক্রয়কে দিয়েছি 1 নাম্বার কলামে। ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনিষ্ট পণ্য, মুনাফাহীন বিক্রয়, এগুলোকে আমরা বিয়োগ করব। অলিখিত ক্রয় বা ধারে ক্রয় এগুলো আমরা যোগ করে পেয়ে যাব আমরা নেট ক্রয়। এই নেট ক্রয়ের সাথে ক্রয় পরিবহন
আন্তঃপরিবহন, এটিও যোগ করে আমরা পাবো নেট ক্রয়, এবং এই নেট ক্রয়ের সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করে দেব প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ মজুরি হতে পারে, আমদানি শুল্ক হতে পারে, তারপরে অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে সেগুলোকে আমরা যোগ করে প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ যে সমষ্টি পাবো সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থী, নেট ক্রয়ের উপাদানগুলো আমি আবারও একটু দেখাই দিচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখো কি কি আছে নেট ক্রয়ের উপাদানগুলো। আমাদের ক্রয় থেকে ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য, মুনাফাহীন বিক্রয়, এগুলোকে বাদ যাবে। আমি আবারও যদি বলি, ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা যদি থাকে রায় মিলের ক্রেডিট দিকে থাকবে, এবং মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, আগুনে বিনষ্ট পণ্য এবং মুনাফাহীন বিক্রয় যদি থাকে সেটি আমাদের সমন্বয়ে থাকবে। একইভাবে অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যদি থাকে সেটিও থাকবে আমাদের সমন্বয়ে। এখন আমরা যেটি জানি যে রায় মিলের যে আইটেমগুলো থাকবে তার ব্যবহার হবে শুধুমাত্র একবার, অপরদিকে আমাদের সমন্বয়ে যে আইটেমগুলো থাকবে সেগুলোর ব্যবহার হবে কমপক্ষে দুইবার। তাহলে আমরা ক্রয় ফেরত আর ক্রয় বাট্টা রায় মিলের ক্রেডিট দিকে যদি থাকে তাহলে ক্রয় থেকে বাদ দিলে এর কাজ শেষ। অপরদিকে মালিক কর্তৃক পণ্য উত্তোলন একবার ক্রয় থেকে বাদ যাবে, অপরদিকে উত্তোলনের সাথে যোগ হয়ে মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয় থেকে বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ একবার ক্রয় থেকে বাদ যাবে, অপরদিকে বিশদ আয় বিবরণীতে আমার পরিচালন ব্যয় হিসেবে বিজ্ঞাপনের সাথে যোগ হয়ে যাবে। আগুনে বিনষ্ট পণ্য আমরা জানি এটি একবার ক্রয় থেকে বাদ যাবে, অপরদিকে অস্বাভাবিক ক্ষতি হিসেবে অপরিচালন ব্যয় হিসেবে বিশদ আয় বিবরণীতে বাদ যাবে। মুনাফাহীন বিক্রয় একটু আগেই দেখলাম আমরা, বিক্রয় থেকেও বাদ যাবে এবং ক্রয় থেকেও বাদ যাবে। অলিখিত ক্রয় অর্থাৎ ধারে ক্রয় যেটি যে বলে থাকি সেটি একবার ক্রয়ের সাথে যোগ হবে, অপরদিকে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আমাদের প্রদেয় হিসাব বা প্রদেয় হিসাবের সাথে চলতি দায় হিসাবে যোগ হবে। ক্রয় পরিবহন এবং আন্তঃপরিবহন, এগুলো হচ্ছে ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, এটি পণ্য ক্রয় করে গুদামে আনা পর্যন্ত যেটি খরচ তাকে আমাদের ক্রয় পরিবহন বলে। এরপরে আছে আমাদের, এগুলো গেল আমাদের নেট ক্রয়ের উপাদান, অর্থাৎ ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা মাইনাস মালিক কর্তৃক পণ্য উত্তোলন মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস আগুনে বিনষ্ট পণ্য বাদ মুনাফাহীন বিক্রয় যোগ অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যোগ আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। এরপরে প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা দিতে পারি, মজুরিকে প্রথমে নিয়ে আসবো, আমদানি শুল্ক আছে, ডক চার্জ আছে, ড্রয়িং রুম বেতন যদি থাকে সেটিও আসবে, এছাড়া অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে প্রিয় শিক্ষার্থী সেটিকেও আমাদের দেখাতে হবে। দিলে সেখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিলে পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। মনে রাখতে হবে আগুনে বিনষ্ট পণ্য অবশ্যই ক্রয় থেকে বাদ যাবে, এবং সমাপনী মজুদ মূল্যায়নের পূর্বে যদি আগুনে বিনষ্ট হয় তাহলে সমাপনী মজুদ থেকেও বাদ যাবে। আর সমাপনী মজুদ মূল্যায়নের আগুনে বিনষ্টের পর যদি সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় তাহলে আর বাদ যাবে না। এই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা প্রায়শই যে ভুল করে থাকে যে আগুনে বিনষ্ট যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই প্রথমে ক্রয় থেকে বাদ যাবে, দ্বিতীয় স্টেপটি সমাপনী মজুদ থেকে বাদ যাবে কিনা সেটি নির্ভর করবে সমাপনী মজুদ মূল্যায়নের পূর্বে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে না সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের পরে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে। এই তারিখের উপর ভিত্তি করে আমাদের সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে কিনা সেটি নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে পেলাম নেট বিক্রয়, তারপরে পেলাম বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন আয় বা পরিচালন মুনাফার মধ্যে প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবার হতে মুনাফা, প্রদেয় বাট্টা সঞ্চিতি। চালানি কারবার হতে মুনাফাটা হলো প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ঢাকার একজন ব্যবসায়ী, তুমি রাজশাহী থেকে তার ব্যবসা পরিচালনার এজেন্ট হিসেবে কাজ করো, তোমার কাছে 1 লক্ষ টাকার পণ্য পাঠিয়েছেন, তুমি ক্রয় করনি। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে ক্রয় করনি, এজেন্টের কাছে পাঠানো হয়েছে মূল কোম্পানি থেকে 1 লক্ষ টাকার পণ্য তোমার কাছে পাঠিয়েছে। বলা হলো যে এই পণ্যটা তুমি যদি বিক্রি করতে পারো তাহলে তোমাকে 5% কমিশন প্রদান করা হবে। এখন
তুমি ওই 1 লক্ষ টাকার পণ্যটা বিক্রি করলা বাজারে 1,20,000 টাকায়। 1,20,000 টাকায় বিক্রি করার পরে তোমাকে কমিশন প্রদান করা হবে 5%। এই 5% বাদ দেওয়ার পরে যে টাকাটি থাকবে, মনে করো 1,00,000 টাকার 5% 5,000 টাকা, আর তুমি পণ্যটা বিক্রয় করেছো 1,20,000 টাকা। এখন কমিশনটা কার উপর করবো, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? এটি প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটির উপর অথবা বিক্রয় মূল্যের উপর। তাহলে 1,20,000 টাকার উপর 5% যদি করি তাহলে আমি পাবো 6,000 টাকা। এই 1,20,000 থেকে 6,000 টাকা হলো তোমার কমিশন। এখন থাকলো কত? 1,20,000 থেকে 6,000 বাদ দিলে থাকলো 1,14,000। আর পণ্যের প্রকৃত প্রেরিত মূল্য ছিল আমাদের ক্রয় মূল্য না, এটিকে বলা হয় কনসাইন ভ্যালু, অর্থাৎ প্রেরিত মূল্য হলো 1,00,000 টাকা। 1,14,000 টাকা থেকে 1,00,000 টাকা বাদ দিলে আমার থাকলো 14,000 টাকা। এই যে 14,000 টাকা এই লাভ, এটিকেই বলা হয় চালানি কারবার হতে মুনাফা। এটি আমাদের পরিচালন মুনাফা। অপরদিকে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ হিসেবে আমাদের প্রদান করতে হবে চালানি কারবারে প্রেরিত পণ্য 1,00,000 নয় 1,14,000 টাকা। প্রদেয় বাটা সঞ্চিতি। প্রদেয় বাটা সঞ্চিতি হলো যে একটি নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে যখন কেউ টাকা চায়, তখন পাওনাদাররা টাকা চায়, সেই টাকা ব্যাংক যদি বাট্টা করে থাকে, সেই বাট্টাটা কোম্পানির লাভ, সেটাকে বলা হয় প্রদেয় বাট্টা সঞ্চিতি, সেটিও পরিচালন মুনাফা। এর পরিচালন ব্যয়গুলো কি আছে আমাদের? অর্থাৎ হলো ওই কোম্পানির অফিস কর্মচারীর বেতন, অফিস আসবাবপত্রের অবশ্যই, তারপরে বীমা খরচ, উপযোগ খরচ, অফিস কর্মচারীর বেতন আছে, অন্যান্য অফিস খরচ আছে, বিজ্ঞাপন খরচ আছে, অনাদায়ী পাওনা খরচ আছে, প্যাকিং খরচ আছে, রপ্তানি খরচ, ভ্রমণ খরচ, বিক্রয় কর্মকর্তা কর্মচারীর বেতন, অন্যান্য বিক্রয় ও বিতরণ খরচ, মনিহারি খরচ, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, এটি নিয়ে বিস্তারিত কথা আছে, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এটি নিয়ে কথা বলবো। এরপরে প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, অবচয় এবং অবলোপন। অবচয় এবং অবলোপনের মধ্যে একটু পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থী। স্থায়ী এবং স্পর্শনীয় সম্পত্তির যে মূল্যহ্রাস তাকে আমরা বলি অবচয়। অস্পর্শনীয় সম্পত্তির যে মূল্যহ্রাস সেটিকে আমরা বলি অবলোপন। যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলোর যে মূল্যহ্রাস সেগুলোকে আমরা অবচয় দেখি। অপরদিকে সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, এগুলোর যে হ্রাস সেগুলোকে আমরা বলি অবলোপন। আরেকটি আছে আমাদের ক্ষয়িষ্ণু সম্পত্তির, যেটিকে আমরা বলি ডিপ্লেশন ইংরেজিতে। যেমন খনি থেকে কোনো প্রাকৃতিক সম্পদ যখন উত্তোলন করা হয় আস্তে আস্তে তার পরিমাণ হ্রাস পায়, এটিকে আমরা বলি ডিপ্লেশন। আমরা এগুলো হলো পরিচালন ব্যয়। অপরদিকে পরিচালন ব্যয় অন্যান্য দুটো ভাষায় বলা হয়, একটি হলো আমাদের অফিস এক্সপেন্স, আর একটি হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। অর্থাৎ হলো উৎপাদন ব্যয় হিসাবের, কোম্পানির উৎপাদন ব্যয় হিসাবে তথ্য অনুসারে এই পরিচালন ব্যয়টাকে দুই অংশে ভাগ করা হয়ে থাকে। একটি হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অপরটি হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অর্থাৎ অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বিতরণ খরচ। প্রিয় শিক্ষার্থী, আমরা পরিচালন আয় পেলাম, পরিচালন ব্যয় পেলাম। এরপরে অপরিচালন মুনাফা, অর্থাৎ যেটি কারবারে অনিয়মিতভাবে আসে অথবা নিয়মিতভাবে আসে কিন্তু কারবার পরিচালনার মাধ্যমে নয়। যেমন বিনিয়োগের সুদ। কোম্পানি অন্য নিজ প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে যদি অর্থ খাটায় সেখান থেকে যে সুদটা আসে সেটিকে বিনিয়োগের সুদ। একইভাবে ব্যাংক, অন্য ব্যাংকে যদি টাকা ব্যাংক জমার সুদ, স্থায়ী আমানতের সুদ, প্রাপ্ত কমিশন, উপভাড়া, শিক্ষানবিশ, সেলামি, এগুলো হলো আমাদের অপরিচালন মুনাফা, অর্থাৎ এগুলো কারবার পরিচালনার মাধ্যমে কারবারে অর্জিত হয় না। এরপরে আছে অপরিচালন ব্যয়। একইভাবে কারবার থেকে চলে যায় কিন্তু সেটা কারবারের নিয়মিত কার্যক্রমের মধ্যে না। যেমন মূলধনের সুদ, অর্থাৎ আমরা টাকা ধার যদি করি, ঋণের সুদ, সেটিও, শিক্ষানবিশ ভাতা, অস্বাভাবিক ক্ষতি অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য, যেটি আমরা শুরুতেই বলেছিলাম প্রিয় শিক্ষার্থী। তাহলে যেটি পেলাম, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব মোট মুনাফা। এই মোট মুনাফার সাথে পরিচালন আয় এবং পরিচালন ব্যয় যোগ করলে পাবো, যোগ বিয়োগ করলে পাবো পরিচালন মুনাফা। ওই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় ব্যয় যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের কর পূর্ব নেট মুনাফা। এই কর পূর্ব নেট মুনাফার সাথে আয়কর বাদ দিলে আমরা পেয়ে যাব নেট মুনাফা বা নেট ক্ষতি। এরপরে আমাদের
লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা বিশদ আয় বিবরণের সাইটগুলো লক্ষ্য করলাম কি কি আছে সেখানে, অর্থাৎ বিশদ আয় বিবরণের যে ইনগ্রেডিয়েন্টস বা গুরুত্বপূর্ণ স্টেপ সেটি দেখলাম। সেটিকে আমরা বললাম প্রথমে নেট বিক্রয় নির্ণয় করতে হবে, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে, পরিচালন আয় পরিচালন ব্যয় নির্ণয় করতে হবে, অপরিচালন আয় অপরিচালন ব্যয় নির্ণয় করতে হবে, এবং এগুলোর মাধ্যমে পাবো আমরা কর পূর্ব নেট আয় বা নেট মুনাফা। সেখান থেকে আয়কর বাদ দিলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা। অর্থাৎ 7টি স্টেপ আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হলো, আমরা বলেছিলাম প্রথম পত্রের 9 নম্বর অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী, সেখানে আমরা করেছিলাম মালিকানা সত্ত্ব বিবরণী, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। বাট ইন কেস অফ সেকেন্ড পার্ট আমরা যেটি করব, অনার্স ইকুইটির পরিবর্তে আমরা করব রিটেন আর্নিংস স্টেটমেন্ট, অর্থাৎ হলো সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণীতে আমরা যদি করতে যাই তাহলে শুরুতে যেটি দেখব আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রশ্নটা হলো যে হোয়াট ইজ রিটেন আর্নিংস, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী এটা কি প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ একটি কোম্পানি তাদের প্রতি বছর এজিএম এর মাধ্যমে যে, অর্থাৎ কোম্পানি যে মুনাফা অর্জন করে, এই মুনাফার সবটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে যে অংশটুকু ভবিষ্যতে কোম্পানির মূলধন বৃদ্ধিতে অথবা বিভিন্ন দায় দেনা পরিশোধ রক্ষার্থে বা বিভিন্ন উদ্দেশ্যে যে সংরক্ষণ করে থাকে তাকেই বলা হয় রিটেন আর্নিংস। আমি আবারও বলি, কোম্পানির অর্জিত মুনাফার পুরোটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে যে অংশটুকু আলাদা করে সংরক্ষণ করা হয় বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য, সেটিকেই বলা হয়ে থাকে সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে আমি দেখো এক যে কোনো সাল হতে পারে, যে সাল থাকবে সেই সাল দিব। এরপরে কিছুক্ষণ আগে বিশদ আয় বিবরণের মাধ্যমে চলতি বছরের যে নেট লাভ, এটি যদি হয় যোগ করব, যদি নেট ক্ষতি হয় সেটি বিয়োগ করব। আয়কর ফেরত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কোম্পানি তার মুনাফার একটি নির্দিষ্ট অংশ সরকারকে আয়কর হিসাবে প্রদান করে থাকে। কোন কারণে সরকার যদি আয়করের একটি অংশ কোম্পানিকে আবার রিটার্ন দিয়ে থাকে, সেটি কোম্পানির আয়ের যে একটা আয়ের অংশ ব্যয় করেছিল, যেহেতু আবার নির্দিষ্ট কোম্পানিতে রিটার্ন চলে আসলো, সেটি যোগ করবো। সেটা দাবিহীন লভ্যাংশের অবলোপন, অর্থাৎ লভ্যাংশ আমরা ঘোষণা করেছি কিন্তু কেউ কোনোদিন দাবি করে নাই, অর্থাৎ কোনো শেয়ার হোল্ডার এ পর্যন্ত দাবি করে নাই, তার যদি কোনো একটা অবলোপন হয়ে থাকে। কারণ প্রশ্নটা হলো কেন, কারণ এনি কাইন্ড অফ ফান্ড, ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, কোম্পানি অ্যাক্ট অনুসারে যে কোনো প্রকার তহবিল that are created from net income, অর্থাৎ any kind of fund that may be provident fund, that may be dividend acquisition fund, অর্থাৎ সেটা লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে পারে, জেনারেল রিজার্ভ ফান্ড তৈরি হতে পারে, প্রতিপূরক বা ক্ষতিপূরণ তহবিল হতে পারে, আমার দরিদ্র তহবিল হতে পারে, ত্রাণ তহবিল হতে পারে। যে কোনো প্রকার তহবিল কোম্পানি যখন ক্রিয়েট করে সেটা তৈরি করা হয় নেট মুনাফা থেকে। এরপরে আয়কর সঞ্চিতি, অর্থাৎ হলো আয়কর, সেটা নেট মুনাফারই একটি অংশ যেটা সঞ্চিতি হয়। আমরা আয়কর সঞ্চিতিটাকে এখানে না দিয়ে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে নেটটুকু আমরা বিয়োগ অংশে দেখাতে পারতাম। আমরা যোগগুলো কি কি দেখলাম, প্রথমে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, চলতি বছরের নেট লাভ থাকলে সেটি যোগ করব, আয়কর ফেরত থাকলে সেটিও যোগ করব, দাবিহীন লভ্যাংশের অবলোপন যদি থাকে সেটি যোগ করব। আয়কর সঞ্চিতি আমরা এখানে যোগও করতে পারি অথবা আয়কর থেকে বিয়োগ করে সেটাও দেখাতে পারি। এখন বিয়োগগুলো যদি আমরা দেখি, লক্ষ্য করে দেখো, প্রথমে আয়কর। প্রশ্নটা হলো ওইখানে যদি আমরা আয়কর সঞ্চিতি দেখাই তাহলে এখানে আর আয়কর সঞ্চিতি আমরা আয়কর থেকে বাদ দিয়ে দেখাবো না। আর ওইখানে যদি আয়কর সঞ্চিতি আমরা না দেখাই তখন এখানে আয়করটাকে 1 নাম্বার কলামে দিয়ে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে যতটুকু নিট ততটুকুকে আমরা এখানে 2 নাম্বার কলামে প্রদর্শন করব। এরপরে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, চূড়ান্ত লভ্যাংশ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটু মনে রাখতে হবে লভ্যাংশ 3 প্রকার। একটি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অর্থাৎ বছরের মাঝামাঝি সময় নির্দিষ্ট কোনো ডেট নাই, জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, সেটা জুনে হতে পারে, জুলাই হতে পারে। তো মাঝামাঝি বলতে আমরা জুন জুলাই এর মধ্যেই বুঝি। মাঝামাঝি সময়ে কোনো লভ্যাংশ প্রদান করলে তাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলা হয়। প্রস্তাবিত লভ্যাংশ কোম্পানির
শেয়ার হোল্ডারদের প্রদানের জন্য যে প্রস্তাব করেছে এবং চূড়ান্ত যেটি সাধারণত প্রদান করা হয়ে থাকে, এই তিনটি লভ্যাংশ, একটি থাকুক, দুটি থাকুক, তিনটি থাকুক, তিনটাই আসবে আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে। প্রশ্নটা হলো হোয়াই? কারণ এই লভ্যাংশ প্রদান করা হয় থাকে নেট মুনাফা থেকে। কারণ নেট মুনাফার দুটি অংশ ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। নেট মুনাফার দুটি পার্ট, একটি হলো রিটেন আর্নিংস, অপরটি হলো ডিভিডেন্ড। তাহলে নেট মুনাফা থেকে আমাদের কয়টা পার্ট বললাম? দুটো পার্ট, একটি হলো রিটেন আর্নিংস, অপরটি হলো ডিভিডেন্ড। এই জন্য লভ্যাংশগুলো যতগুলো প্রদান করা হয় সেটি নেট মুনাফা থেকে হয়। এছাড়া সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর, এছাড়া অন্যান্য তহবিল তৈরি করা হয়ে থাকলে, আমি যদি সংক্ষেপে একটু বলি প্রিয় শিক্ষার্থী, সংরক্ষিত আয়ের বাদ যায় কোনগুলো? আয়কর, লভ্যাংশ, যে কোনো প্রকার তহবিল যেটি নেট মুনাফা থেকে তৈরি হয়ে থাকে। তাহলে কি বললাম? আয়কর, লভ্যাংশ। লভ্যাংশের কয়টি রূপ বললাম প্রিয় শিক্ষার্থী? আমরা তিনটি রূপ বলেছি। একটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, আরেকটি হলো আমাদের প্রস্তাবিত লভ্যাংশ, অপরটি হলো আমাদের চূড়ান্ত লভ্যাংশ, অর্থাৎ ইন্টিম ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড এন্ড ফাইনাল ডিভিডেন্ড। এরপরে লভ্যাংশ সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ট্রান্সফার টু ডিভিডেন্ড অ্যাকুইলাইজেশন ফান্ড, ট্রান্সফার টু সিঙ্কিং ফান্ড এন্ড ট্রান্সফার টু এনি আদার ফান্ড। অর্থাৎ যেই কোনো ফান্ডে যদি আমরা ট্রান্সফার করে থাকি সেগুলো বিয়োগ করলেই সংরক্ষিত আয়ের নেট সমাপনী উদ্বৃত্ত বা সমাপনী উদ্বৃত্ত আমরা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী। এরপরে আর্থিক অবস্থার বিবরণী যে ধাপগুলো আমরা দেখব, এখানে লক্ষ্য করে দেখো চলতি সম্পদ আছে, চলতি সম্পদ। তারপরে আমরা দেখব, তোমরা লক্ষ্য করে দেখো দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে আমরা দেখব স্থায়ী সম্পদ। এরপরে আমরা দেখব চলতি দায়। তাহলে একটার পর একটা আমরা একটু দেখে নিব কি কি আছে, খুব সংক্ষেপে আলোচনা করে ছেড়ে দিব আমি, যেহেতু ফার্স্ট পার্টে এগুলো আমরা আলোচনা করেছি। চলতি সম্পদের মধ্যে হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, নেট প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ এবং বকেয়া আয়। এগুলো হলো দেজ আর দ্য এলিমেন্টস অফ কারেন্ট অ্যাসেটস। দীর্ঘমেয়াদী সম্পত্তির মধ্যে আমাদের কি কি আছে? বিনিয়োগ, লগ্নি, প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণও কিন্তু বিনিয়োগ। ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, এগুলোও আমাদের বিনিয়োগ। এগুলো যেহেতু এর ম্যাচুরিটি পিরিয়ড মোর দেন 1 ইয়ার হয়ে থাকে, এই জন্য এগুলোকে আমরা দীর্ঘমেয়াদী সম্পদ বলে থাকি। এরপরে আমাদের আছে আমাদের স্থায়ী সম্পত্তির মধ্যে কি কি আছে? স্থায়ী সম্পত্তি এবং অস্পর্শনীয় এবং ভুয়া সম্পত্তিগুলো আমরা যদি দেখি, আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো আমাদের স্থায়ী সম্পত্তি। এছাড়া আছে সুনাম, ইজারাকৃত সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো থেকে অবলোপন বাদ দিতে হয়। স্থায়ী সম্পত্তি থেকে আমরা অবশ্যই বাদ দিয়ে আমরা পেয়ে যাব মোট সম্পত্তি। অর্থাৎ চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ভুয়া সম্পত্তি, বালিক সম্পত্তি এবং অস্পর্শনীয় সম্পত্তি মিলেই হবে আমাদের মোট সম্পত্তি। এরপরে আমরা চলতি দায়ের মধ্যে যদি যাই, তাহলে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে কি কি পাবো? পাওনাদার, প্রদেয় বিল, অদাবিকৃত লভ্যাংশ, প্রদেয় আয়কর সঞ্চিতিতে সমন্বয়ে পাবো আমরা। প্রদেয় লভ্যাংশ, লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর, বকেয়া খরচ সমূহ এবং অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হলো প্রিয় শিক্ষার্থী যে আয়টি অর্জন করা হয়েছে কিন্তু এখনো সেবা প্রদান করা হয়নি, এগুলোকে একসঙ্গে বলা হয় চলতি দায়। লক্ষ্য করে দেখো, এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা শুধু চলতি দায় হিসেবে দেখাইছি, কোম্পানির ক্ষেত্রে এগুলোকে আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে দেখাবো। এরপরে আমাদের মালিকানা সত্ত্ব, লক্ষ্য করে দেখো ওখানে শুধু মূলধন দিয়েছে, এখানে দেখো ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, অর্থাৎ হলো অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন এবং আদায়কৃত মূলধন। আমরা আদায়কৃত মূলধনটাকেই দেখাবো। সঞ্চিতি উদ্বৃত্তির মধ্যে সাধারণ সঞ্চিতির সাথে নতুন সঞ্চিতি যদি থাকে সেটি যোগ করে দেখাবো। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত এবং শেয়ার অধিহার। শেয়ার অধিহার হলো শেয়ার তিন ভাবে ক্রয় বিক্রয় করা যায়: সমমূল্যে, অবমূল্যে, অবহারে এবং অধিহারে। সমমূল্যে মানে যেই টাকায় শেয়ার ক্রয় করা সেই টাকায় বিক্রি করা, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য যদি কম হয় শেয়ারে, তখন সেটিকে বলা হয় অবহারে বিক্রয়। আর ক্রয় মূল্যের চাইতে অধিক মূল্যে যদি আমরা ইস্যু করতে পারি বাজারে, সেটিকে বলা হয় অধিহার। সেই অধিহার যদি থাকে সেটিও আমাদের চলে আসবে। প্রশ্নটা আসলে অবহার আসলে কি হবে, সেটিকে সম্পদ হিসেবে দেখাই দিব আমরা।
এই আমাদের শেয়ার ও মালিকানা সত্ত্বের মোট পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আজ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর্থিক অবস্থার বিবরণী নিয়ে, আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে, তাকে আমরা ডায়াগ্রাম, বিভিন্ন ইয়েতে বিশদ আয় বিবরণী, বিভিন্ন উপাদানগুলো নিয়ে কথা বললাম। এরপরে আমরা সংরক্ষিত আয়ের বিস্তারিত আলোচনা করলাম এবং আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ নিয়ে কথা বললাম। দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, ভবিষ্যৎ ব্যবস্থা এবং মালিকানা সত্ত্বে শেয়ার মূলধন সঞ্চিতি, এগুলো নিয়ে কথা বললাম। আমরা আজকে আর অঙ্ক শুরু করব না, সামনের দিনে এই ভিত্তিতে একটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রশ্নোত্তর পর্বে যাব। যদি কোনো প্রশ্ন থাকে সেটি দিয়ে আজকে আমাদের ক্লাস সমাপ্ত করব। যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু সরাসরি চলে যাই প্রশ্নোত্তর পর্বে। কোনো প্রশ্ন আছে কিনা? নেই। সবাই আশা করি বুঝতে পারছো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।